সম্প্রতি একটা মামলা খুব আলোচিত হচ্ছে। বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ নিহতের ঘটনায় নিহতের ভাই আহ, ওই হত্যাকাণ্ডের ৯ মাস পরে মামলা করেছেন। সেই মামলায় অনেক আসামির নাম কমন আসামি আছেন, যাদের নামে আগেও মামলা হয়েছে, হত্যা মামলার আসামি হয়েছেন। সেখানে অভিনেতা ইরেশ জাকের নাম আসায় নামটি আবার বিশেষভাবে একটু আলোচিত হচ্ছে। আপনিও সেই মামলার একজন আসামি। আমি প্রথমে একটু সুনির্দিষ্টভাবে জানতে চাই, বিস্তারিত জানবার আগে, আপনি কি মাহফুজ আলম শ্রাবণ বিএনপি কর্মী ইনাকে চিনতেন, বা বাদী যিনি মানে নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পি, কাউকে কি চিনেন? না, কাউকে চিনি না এবং কারো নামও শুনি নাই। আচ্ছা। আ মানে আপনার নাম সংযুক্ত করার কোনো কারণ আপনি বুঝতে পারছেন? এই হত্যাকাণ্ড সম্পর্কে আপনি কি জানেন? এই হত্যাকাণ্ড সম্পর্কে আসলে কিছুই জানি না। ব্যাপারটা হচ্ছে যে জুলাই আগস্টের যে আন্দোলন ছিল ছাত্রদের, প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপরে তো অন্যান্য নাম হলো অনেক দফা, 9 দফা, 1 দফা, শেখ হাসিনার পতন, স্বৈরাচারের বিদায় ইত্যাদি। সেই সময় বাংলাদেশে আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি যে প্রচুর প্রাণহানির ঘটনা ঘটেছে। প্রথম দিকে আমরা দেখেছি যে পুলিশের গুলিতে অনেক মানুষ মারা গেছে, বিশেষ করে ছাত্ররা রাস্তায় মারা গেছে এবং বিভৎসভাবে ট্রাকের মধ্যে তাদেরকে লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনা আমরা দেখেছি, চরম বিভৎস। আবার অ্যাট দ্য সেম টাইম তখন আমরা অনেক কিছু জানতে পারিনি, পরবর্তীকালে দেখেছি যে আসলে শুধুমাত্র যে পুলিশের গুলিতেই মানুষ মারা গেছে তা না। পুলিশের পাশাপাশি না, পুলিশের প্রতিপক্ষ হিসেবে আরেকটা পক্ষ ছিল, যারা এখন বা 5ই আগস্টের পরে যখন পরিবর্তন হয়েছে সরকার, তখন বলছে যে আমরাও তো যোদ্ধা ছিলাম। এই অস্ত্র নিয়েও অনেকে ফেসবুকে এসে বলেছে এই যে আমার সেই অস্ত্র, এই অস্ত্র নিয়ে আমি যুদ্ধ করেছি। আপনাদের মনে থাকার কথা, একজন ব্লগারকে ধরা হলো কিছুদিন আগে, যিনি রাস্তায় ইয়াং মেয়েদেরকে ধরে ধরে টিজ করতেন, ওড়না পড়তে বলতেন, হিন্দু হয়েছে বলে কি হয়েছে। সেই ছেলেটাকে যখন ধরা হলো, সে কিন্তু থানায় গিয়ে পুলিশের সামনে বলেছে যে আমি তো যোদ্ধা ছিলাম, অস্ত্র নিয়ে যুদ্ধ করেছি এবং অমুক ভাইয়ের কাছে আমার অস্ত্র জমা দিয়েছি। এবং তারপরে আমরা অনেক নাম সম্পর্কে শুনেছি যে তাদেরকে আসলে 7.62 রাইফেলের কথা শুনেছি, সেই গুলি দিয়ে হত্যা করা হয়েছে, যেই গুলি পুলিশের কাছে ছিল না। ফলে এক ধরনের পুলিশের কাছে ছিল, জয় বিভ্রান্তি মামুন, কিন্তু জাতিসংঘের প্রতিবেদন হ্যাঁ, বলছে, এবং পুলিশের প্রতিবেদন যেটি জাতিসংঘকে দিয়েছে, সেখানে কিন্তু পুলিশ বলছে যে তাদের কাছে 7.62 রাইফেল ছিল। মানে প্রথমটাতে এরকম প্রচারণা ছিল যে সেই রাইফেল ব্যবহার করা হয়নি, সেটাতে অন্য কেউ ব্যবহার করেছে এবং সেই রাইফেলের ছবি টবি ইত্যাদি প্রচারিত হয়েছে। তো মূল কথা হচ্ছে যে ওই সময় আসলে কত মানুষ মারা গেছে, কত মানুষ আহত হয়েছে, সেই সংখ্যা তো আসলে এখনো পর্যন্ত সুস্পষ্টভাবে সরকারের তরফ থেকেও প্রকাশ করা হয়নি এবং গণমাধ্যমে সেগুলি আসেনি, যদিও সেগুলোর কাজ এখনো চলছে। এবং অনেক ভুল তথ্য এর মধ্যে এসছে, অনেকে মারা গেছেন বলে আমরা জানতে হুম। পেরেছিলাম, পরবর্তীকালে তাই দেখেছি তারা ফিরে এসছে। তো এর কারণে আমার পক্ষে ঠিক বলা মুশকিল যে ওই সময় কে মারা গিয়েছিল কোন জায়গায়। এবং মিরপুরে যে ছেলের কথা বলা হচ্ছিল যে মাহফুজ আলম শ্রাবণ, সে ওখানে মারা গেছে, সেটি আমি আসলে গতকালকে যখন এই মামলার খবরটি জানতে পারলাম, তখনই শুনলাম যে ওখানে এরকম ঘটনা হয়েছিল এবং সেখানে পুলিশের গুলিতে বা অন্যদের গুলিতে মারা গেছে। আচ্ছা, খুব ভালো কথা, মানে ভালো কথা বলতে মারা যাওয়ার ঘটনাটা ওই সময় ঘটেছে এবং একটা না, অসংখ্য ঘটনা ঘটেছে, শত শত প্রাণহানির ঘটনা ঘটেছে। কে গুলি করেছে, কার নির্দেশে, সেগুলো তো আসলে তদন্ত সাপেক্ষ, সেটা বলা কোনোভাবেই আমার পক্ষে সম্ভব না। কিন্তু আমি বিস্মিত হয়েছি, অবাক হয়েছি যে সেই মামলায় 408 জন আসামি, এবং সঙ্গত কারণেই সকল মামলাই প্রধান আসামি, 1 নম্বর আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তারপরে তার মন্ত্রিসভার সদস্য, স্বরাষ্ট্রমন্ত্রী ইত্যাদি আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ থাকে। কিন্তু এই মামলাটার ক্ষেত্রে যেটি দেখলাম বৈশিষ্ট্য একটু ডিফারেন্ট, সেটি হচ্ছে যে রাজনীতিবিদ বা মন্ত্রী এমপির বাইরেও এর আগের মামলায় শুধুমাত্র সাংবাদিকদেরকে যুক্ত করা হয়েছে, এই মামলায় দেখলাম যে সাংবাদিকদের অনেকে যুক্ত করা হয়েছে এবং ব্যবসায়ীদের অনেকে যুক্ত করা হয়েছে। বসুন্ধরা গ্রুপের সভাপতি বা কি বলে এস আলম। চেয়ারম্যান, তার 2 ছেলে, এস আলম, মেঘনা গ্রুপ, এরকম আরো অনেক ব্যবসা প্রতিষ্ঠানের নাম সেখানে যুক্ত করা হয়েছে। পুলিশের একটা বিরাট তালিকা আমরা দেখলাম, মানে সেটি আমার পক্ষে বলে বলে শেষ করা সম্ভব না। পুলিশ কর্মকর্তা যারা আইজি থেকে শুরু করে মাঠ পর্যায়ে থানার ওসি, সাব ইন্সপেক্টর পর্যন্ত আছে। অর্থাৎ 408 জন আসামি যখন একটা মামলার হয়, সেটা তো একটা ভয়াবহ ব্যাপার। একজন মানুষের হত্যার জন্য 408 জনকে আসামি করাটা আমার কাছে বিস্ময়কর মনে হয়েছে। তো আমি তো আসলে রক্তের মধ্যে সাংবাদিকতা থাকার কারণে, সারা জীবন সাংবাদিকতার কারণে, যখনই আমি ওই এজাহারটি পেলাম হাতে, আমার মনে হলো যে এই বাদী ভদ্রলোকের সঙ্গে আমি একবার কথা বলতে হুম। চাই, যে তিনি আসলে কেন এই এত লোককে আসামি করলেন, অথবা আমাকেই কেন আসামি করলেন। আমি তো আসলে এই হত্যাকাণ্ডের ধারে কাছেও যাইনি, বা আমি কিছু জানিও না, আমি হুম। তাকে চিনিও না, তার ভাই যিনি নিহত হয়েছেন তার নামও শুনিনি কোনোদিন। তা আমাকে কেন আসামি করলেন? আমি ওই পরশুদিন যখন খবর পেলাম, সেদিনই তার ফোন নাম্বার ওই এজাহারের ভিতরেই ছিল। আমি 2-3 বার ফোন করলাম, উনি ফোন ধরেন নাই। গতকালকে সকালে আরো 2-1 বার ফোন করলাম, ফোন ধরেননি। শেষমেশ কালকে দুপুরবেলা উনি ফোনটা ধরলেন। আমি আমার পরিচয় দিয়ে, নাম, পরিচয়, পেশা, সাংবাদিকতা ইত্যাদি বলে যখন বললাম যে এরকম আপনি একটা মামলা করেছেন, সেই মামলায় আমাকেও আসামি করা হয়েছে, আমি কি জানতে পারি যে আপনি কেন আমাকে আসামি করেছেন? আপনি কি আমাকে চেনেন? বলে, না ভাই, আমি তো আসলে আপনাকে চিনি না, তবে আপনার নাম আমি শুনেছি, টেলিভিশনে আপনি সাংবাদিক ছিলেন বা সাংবাদিক আছেন, আপনাকে 2-1 বার হয়তো টিভিতে দেখেছিও, কিন্তু আপনাকে আমি ওইভাবে চিনি না। তাহলে যে তাহলে আমার নামটা কিভাবে এই মামলায় আসলো? বলে, কোনো নামই তো আমি দেই নাই, এমনকি শেখ হাসিনার নামও আমি দেই নাই। একদম ওই ভদ্রলোক আমাকে নিজে বলেছেন, বাদী, শেখ হাসিনার নামও আমি দেই নাই। তো নাম কে দিয়েছে? নাম দিয়েছে উকিল এবং পুলিশ।
তো আমি বললাম যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আমার একাধিকবার কথা হয়েছে, মানে একদম ঢাকায় সর্বোচ্চ মহলে। তারা তো এরকম কোনো নাম দেওয়ার কথা না, বলে না ওই পুলিশটা তো স্থানীয় পুলিশ। অনেক সময় আমাকে বলেছে যে এটা তারা কোথায় নাম পেয়েছে, উকিল কোথায় নাম পেয়েছে, বললো যে তারা পত্র পত্রিকায় দেখেছে অন্যান্য মামলায় যাদেরকে আসামি করা হয়েছে তাদেরকেই বেশিরভাগ ক্ষেত্রে আসামি করা হয়েছে। আর কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে যে আমাকে জিজ্ঞেস করেছে অমুককে চিনেন কিনা, অমুক আছে কিনা, এরকম আমার এলাকার লোক। ওই ভদ্রলোকের বাড়ি নওগাঁ, তিনি নওগাঁতেই থাকেন, কিন্তু ঘটনা ঘটেছে মিরপুরে। এবং সেই মিরপুর এলাকার থেকে শুরু করে নওগাঁর অনেক মানুষের নাম সেখানে আছে, ফরিদপুরের অনেকের নাম আছে, বা বাংলাদেশের অন্যান্য অনেক জেলার মানুষের নাম আছে এই মামলার আসামি হিসেবে। তো আমি তাকে বললাম যে আমি সাধারণ একটা মানে কি বলে তাকে বোঝার জন্য যে তিনি আসলে মামলা মোকদ্দমা সম্পর্কে তার কোনো ধারণা আছে কিনা, আমি বললাম যে ভাই আপনি 408 জনের নাম দিলেন আসামি হিসেবে, তো এদের প্রত্যেকের সম্পর্কে পুলিশের খোঁজ খবর নিতে যদি 1 সপ্তাহ করে সময় লাগে, তাহলে তো তদন্ত কাজে 408 সপ্তাহ লাগবে। মানে কত বছর আপনি হিসাব করেন, 52 সপ্তাহে 1 বছর, মানে তো এখানে 4-5 বছর 8 বছর 10 বছর লেগে যাবে তদন্ত করতে। তাহলে এই বিচার কবে হবে? আপনি কি আপনার ভাইয়ের হত্যার বিচার চান না? বলে তো আমি তো নিশ্চয়ই চাই, কিন্তু কেন যে এত নাম দিয়েছে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না, আমি আসলে এ ব্যাপারে কিছু বলতে পারবো না। তবে আপনি যদি নির্দোষ হন আপনার কিছু হবে না, এবং আমি খুবই দুঃখিত। উনি আমার কাছে দুঃখ প্রকাশ করলেন যে আপনার নাম দেওয়া হয়েছে, এটা আমি খুবই দুঃখিত এই জন্য। আপনার কিছু হবে না, আমি আমি ইনশাল্লাহ আপনার কিছু হবে না, আমি আপনার জন্য দোয়া করি। আচ্ছা গেল। তারপরে আমি তাকে প্রশ্ন করলাম যে আচ্ছা আপনি 8 মাস 9 মাস, প্রায় 9 মাস আগের ঘটনা, 5ই আগস্টের ঘটনা, এবং 5ই আগস্টের পরের থেকে এখন তো দেশে এমন কোন সরকার না যে সরকার আপনাকে মামলা করতে দিবে না বা হুম। লুকিয়ে থাকতে হবে। অনেক সময় হয় না যে পুলিশের ভয়ে মানুষ মামলা করতে যেতে সাহস পায় না। এখন তো সরকার আপনাদের অনুকূল সরকার। আপনার ভাই মারা গেছে, এটা তো 5 তারিখের ঘটনা, আপনি 5 তারিখ 6 তারিখ 7 তারিখ 8 তারিখ 10 তারিখ বা বড়জোর 7 দিন 15 দিনের মধ্যেই তো আপনার মামলা করে ফেলার কথা। এই 8 মাস 9 মাস 8.5 মাস পরে আপনি কেন মামলা করতে গেলেন? উনি বললেন দেখেন আমি থাকি নওগাঁয়, আমার পরিবারে ওইরকম দায়িত্বশীল কেউ নাই, এবং আমার এই মামলা থানায় প্রথমে গিয়েছিলাম মামলা করতে, থানা বলেছে যে সরকারের নির্দেশ এই ধরনের মামলা জুলাই আগস্ট অভ্যুত্থানের বিষয়ে যত মামলা সব মামলা কোর্টে করতে হবে। এবং কোর্ট হচ্ছে আবার আমার এখানে নওগাঁর কোর্টে করা যাবে না, যেখানে ঘটনা ঘটেছে সেইখানকার কোর্টে করতে হবে। তারপর টাকা পয়সা জোগাড় করা নিয়ে সমস্যা ছিল, কেউ কোনো সাহায্যের জন্য যায় নাই। আমার যে ভাই মারা গেল তাকে আমি মানে যে তার সাহায্য করার জন্য, যে থাকে না একটা ক্ষতিগ্রস্ত পরিবার, সেরকম কেউ আসে না। আমি আমার নিজের তরফ থেকে, আত্মীয় স্বজনের তরফ থেকে, উনি ছোট ব্যবসা করেন বললেন, সেভাবে টাকা পয়সা জোগাড় করে ঢাকায় এসে ঢাকার সিএমএম কোর্টে মামলা করেছি, এবং তারপরে সিএমএম কোর্ট থেকে মিরপুর থানার পুলিশকে সেই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এই এটা কোন হলো একটা পুলিশ আর পার্ট। কোন উকিল মানে তাকে এই নামগুলো দিলেন, তাদের নাম কি বলেছেন? না, নাম বলে নাই, নাম বলে নাই আপনি যে কোন জিজ্ঞাসা পুলিশ এবং করেছিলেন? কোন উকিল। তার উকিল, হ্যাঁ আমি জিজ্ঞাসা করেছিলাম, সে বলেছে পুলিশের নাম তো আমি বলতে পারবো না, আর আমার উকিলের নাম আমি এখন না বলি স্যার, আমাকে ওইভাবে বললো। সে আচ্ছা। মনে করেছে যে আমাকে সাংবাদিকদেরকে এই নামটা বললে হয়তো তার কোনো ক্ষতি হতে পারে, বা হুম। আমি জানি না, সে হয়তো এক ধরনের ইনসিকিউরিটির কারণে। আমি আর এই জন্য জোর করিনি, আমি জিজ্ঞেস করেছিলাম যে কোন উকিল হুম। এই নাম দিয়েছে, কিন্তু সে বলে নাই। আপনার আচ্ছা, এখন মোস্তাফিজুর রহমান দ্বিতীয় কথা বাপ্পি হচ্ছে, তার সাথেই কথা হয়েছে? জি জি মামলার বাদী, আচ্ছা। তার আচ্ছা সঙ্গে কথা তারপরে হয়েছে, এবং তারপরে যেই ফোন মানে এই নাম্বার, আমরা যে হ্যাঁ বলেন, শেষ করি শুনি। না, বললাম যে যেই ফোন নাম্বার মামলার এজাহারের মধ্যে লিখিত আছে, লিপিবদ্ধ আছে, সেই নাম্বারে ফোন করেই আমি তাকে পেয়েছি। আচ্ছা, মামলা বাণিজ্যের কথা অনেক শুনতে পাই আমরা। আপনি কি আচ্ছা আগে একটু শুনে নিই, আপনার নামে এখন পর্যন্ত তাহলে কয়টা মামলা হলো? না খুব বেশি না, মানে উল্লেখ করার মতো না, 3টা মাত্র। 3টা মাত্র তিনটাই মামলা হত্যা হয়েছে। মামলা। কি কি মামলা হলো? হ্যাঁ, 3টাই হত্যা মামলা। সবশেষ আজকে যেটি জানতে পারলাম সেটি হচ্ছে সেটিও আরেকটি হত্যা মামলা, যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই অভিযোগ দায়ের করা হয়েছে, এবং সেখানে 400 কতজন, মানে ওই আগেরটাতে তো 480 জন ছিল, 408 জন ছিল, এটাতে বোধহয় 478 বা এরকম। এবং এই মামলাটার আবার অদ্ভুত কাহিনী, আমি আপনাকে যদি একটু আমার ফোনের মধ্যে আছে, সেখানে দেখলাম যে একই নাম সাংবাদিকদের, অনেককে আসামি করা হয়েছে, প্রায় 80-90 জন সাংবাদিক, হুম। কিন্তু তার মধ্যে একই নাম ঘুরে ফিরে 2-3 বার এসছে। যেমন আমার নাম যদি আমি বলি, আমার নাম ওই এজাহারের 2 জায়গায় আছে। হুম। একটা হচ্ছে সিরিয়াল নাম্বার, ওই গেল আমি লিখে রাখলাম, এটা কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা? হ্যাঁ হ্যাঁ, হুম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় সেখানে মানে একই কাকে হত্যা একই মামলার আসামি। হ্যাঁ। এটা তো আসলে পুরো, আচ্ছা ওই যেটি বলছিলাম যে আমার নাম আছে 372 নাম্বারে, আবার 411 নাম্বারে। মোজাম্মেল বাবুর নাম 358 নাম্বার এবং 400 নাম্বার। ফারজানা রূপা 350, 361। মিথিলা ফারজানা 352, 394। সন্তোষ শর্মা 354, 401। মানে আপনারা এজাহারের মনে মধ্যে একটু বেশি সিরিয়াল করে থাকে না। হত্যা করেছেন। জাহিদুল হাসান পিন্টু 407, 417। মঞ্জুর হাসান বুলবুল 349, 414। শ্যামল মানে দত্ত একজনের নাম 357, দুইবার ততোধিকবার 399। ততোধিকবার আছে। জয় হ্যাঁ মামুন, এটা আসলে হ্যাঁ কার হ্যাঁ। কি হত্যা মামলা? এটা কোন হত্যা মামলা? আচ্ছা, এইটা হত্যা মামলাটা হচ্ছে, আমাকে একটু দেখে বলতে হবে, আমাকে 1 মিনিট সময় দিলে আমি দেখে বলছি। এই হত্যা মামলাটা হচ্ছে আহ আচ্ছা দেখতে দেখতে এটা বলেন যে আপনারা এই যে মামলাগুলো আপনাদের হ্যাঁ, বিরুদ্ধে হচ্ছে কি করে খোঁজ পাচ্ছেন?
আচ্ছা, এটা হচ্ছে আমাদের সাংবাদিক বন্ধুরা যারা বিভিন্ন রিপোর্টিং, আমাদের সাংবাদিক বন্ধুরাই তো এখনো সারা বাংলাদেশে কাজ করে, হুম। বন্ধুরা, ছোট ভাইয়েরা বা আমাদের ছাত্ররা কোনো কোনো ক্ষেত্রে তারা আমাদেরকে খবর দেয় যে এই মামলা হয়েছে, এবং তারা আমাদেরকে ওই মামলার নাম্বার দেয় ইত্যাদি। এটা আচ্ছা, এটা হচ্ছে এই মামলাটা আজকে যেটার কথা বলছি সবশেষ, এটা কিন্তু বেশ কয়েকদিন আগে হয়েছে। হুম। তারিখ হচ্ছে 23/3/2025। এই তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগটি দায়ের করা হয়েছে। অপরাধের ধরন পারস্পরিক যোগসাজশে মানবতা বিরোধী অপরাধ। তারপরে সময় স্থান 1 জুলাই হতে 15 আগস্ট 2024 পর্যন্ত। 15 আগস্ট পর্যন্ত মানে অনেক সময়, এই দীর্ঘ সময়ের মধ্যে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, রমেশ চন্দ্র সেন, হাসান মাহমুদ, আরাফাত, পলক, সালমান রহমান, এবং এরকম এরকম শত শত। তারপরে আসামিরা কি করেছে সেই বিবরণটা আছে একটা জায়গায়। সেটা হচ্ছে, বলা হচ্ছে যে এই মর্মে অভিযোগ দায়ের করতেছে যে ছাত্র আন্দোলনের সময় 1400 লাশের বিনিময়ে শত শত নির্যাতন ও মানে এটা খুব জেনারেলাইজ একটা এজাহার, মানে খুব স্পেসিফিক আচ্ছা, বুঝতে করে পারছি যে পাওয়া যাচ্ছে না যে আন্তর্জাতিক অপরাধ কাকে ট্রাইব্যুনালের হত্যা করা হয়েছে। মামলা হ্যাঁ, হয়েছে, হ্যাঁ, সেখানেও আপনি আসামি হ্যাঁ, হয়েছেন এবং একাধিকবার আপনাদের সাংবাদিকদের নাম উল্লেখ করা হ্যাঁ। হয়েছে। হুম। এখানে কি বাদীর সাথে কথা বলার কোনো সুযোগ হয়েছিল? না, এখানে বাদীর সাথে কথা বলার সুযোগ হয় নাই। আচ্ছা, বাদীর নাম জয় মামুন, হচ্ছে এটা মোহাম্মদ শুনি যে সাইফুল যে ইসলাম। মামলা বাণিজ্যের কথা যে আমরা শুনি, আপনার কাছে কি কোনো রকম মানে বা আপনিও কি কারো কাছে মামলার থেকে নাম কাটানোর জন্য বলেছেন, কোনো রকম টাকা পয়সা আপনার কাছে চেয়েছে, এরকম কিছু কখনো হয়েছে? না, না, আমার কাছে বা আমার পরিচিত, মানে মূলত সাংবাদিকরাই তো আমার পরিচিত, এই মামলার আসামি সাংবাদিকরা আমার পরিচিত বন্ধু, এবং সবাই কম বেশি সহকর্মী কোনো না কোনো সময়, গত হুম। 20-30 বছর যাদের সঙ্গে কাজ করেছি তারাই তো আসামি। তাদের কারো কাছেই কেউ টাকা চায়নি। এবং এটি আমার ধারণা করি যে সাধারণ কিছু লোক থাকে স্থানীয় পর্যায়ের, যারা একটু ছোটখাটো, তারা বড় হয়তো আওয়ামী লীগের বা ছাত্রলীগ যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত, বা ব্যক্তিগত কোনো একটা সম্পর্ক শত্রুতা আছে ইত্যাদি, সেই সব কারণে তাদেরকে আসামি ঢুকানো হয়। এবং তখন যেটা অভিযোগ যে হয়তো একজনের সঙ্গে চুক্তি হয় যে তুমি 2 লাখ টাকা দিবা, তোমাকে মামলা থেকে নাম কাটাই দিবে। তখন মানুষ কি করে, সঙ্গত কারণে এরকম একটা খুনের মামলা থেকে বাঁচার জন্য সে সঙ্গে সঙ্গে যেভাবে হোক টাকা পয়সা জোগাড় করে, জমি বিক্রি করে হলেও। এবং তার মধ্যে টাকাটা ভাগ হয় পুলিশ এবং উকিলেদের মধ্যে। পুলিশ কিছু নাই, উকিল কিছু নাই। এবং কোনো কোনো ক্ষেত্রে আবার কোনো কোনো রাজনৈতিক সংগঠনের নামও শোনা যায় যে এইসব রাজনৈতিক সংগঠন এই মামলার পিছনে থাকে। যেমন এর আগে আমাদের প্রথম যে মামলাটি হয়েছিল, সেই মামলার সেটি হচ্ছে ঢাকার মোহাম্মদপুর বা কোনো একটা জায়গায়। সেখানে আমি শুনেছি যে একটি রাজনৈতিক দলের কর্মীরা সেই থানায় গিয়ে বলেছে যে এদের নামে মামলার এজাহারে এদের নাম ঢোকাতে হবে। এবং সেটা পত্রপত্রিকায় আসছে যে জামাতের একজন আইনজীবী সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি উৎসাহিত হয়ে এই নাম দিতে হবে বলে এরকম বলেছেন। আচ্ছা, এখানে একটা প্রসঙ্গ আমি একটু আনতে চাই, উল্লেখ করতে চাই। সেটি হচ্ছে যে সরকারের উচ্চতর পর্যায়ে পেশাগত কারণে তো আমার কম বেশি যোগাযোগ বিভিন্ন সময় ছিল, এখনো আছে। তো আমাদের এই মামলাগুলো নিয়ে আমি গত দুদিনে, গতকাল আজকে, বেশ কয়েকজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা যারা বেশ আমি কারো নাম বলছি না, বেশ উচ্চতর পদে আছেন, তাদের একাধিক ব্যক্তির সঙ্গে আমি কথা বলেছি। এবং তারা প্রত্যেকেই দুটো শব্দ ব্যবহার করেছেন যে আমরা খুবই বিরক্ত এবং বিব্রত। বিরক্ত এবং বিব্রত কেন? কারণ তারা বলছে যে এই মামলাগুলো তো একটাও সরকার দিচ্ছে না। এখন যে কেউ মামলা করতে পারে বাংলাদেশের। আমরা বলে দিয়েছি থানায় গিয়ে হরে ধরে যাতে মামলা করতে না পারে, সেজন্য আদালতের মাধ্যমে মামলা হচ্ছে। কারণ আদালতে গিয়ে যদি কেউ অভিযোগ দায়ের করে, আমরা তো বলতে পারি না, সেখানে তো সরকারের অ্যাটর্নি জেনারেল বা কেউ একজন গিয়ে বলতে পারবে না যে তুমি অমুককে আসামি করতে পারবে না। আইন উপদেষ্টাও এই কথাটা বলেছেন যে কেউ মামলা করতে পারে, মামলা করতে বাধা দেওয়ার কিছু নেই। তাহলে কি বাংলাদেশের একজন জনগণ, একজন নাগরিক যদি মনে করেন এখন ডক্টর ইউনূস বা আসিফ নজরুল, তাদের নামে মামলা করতে পারবেন কি? ধরেন না, জুলাই এখন আগস্ট হত্যা মামলা একটা নাম যদি ঢুকিয়ে দেয়। না, এখন সমস্যা হচ্ছে যে সরকারের পদে থাকলে তো আবার কিছু নিয়ম কানুন থাকে। সরকারের পদে নাই এরকম যে কোনো গুরুত্বপূর্ণ মানুষের নামে হয়তো মামলা করা সম্ভব। এখন যে বাস্তবতা দাঁড়িয়েছে তাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে হয়তো মামলা কেউ করার সাহস পাবে না, কিন্তু ওনার আত্মীয় স্বজন, ওনার ভাই ব্রাদারের নামে কেউ একটা শত্রুতামূলক মামলা করে দিতে পারে। মানে এরকম একটা বাস্তবতা বাংলাদেশে। এবং বাণিজ্য সেখানে উনি উপদেষ্টা ঘটনার শেখ সঙ্গে বশির, জড়িত তার কিনা। নামেও একটা হত্যা মামলা ছিল বলে আমরা জেনেছি যখন তার নিয়োগটি হয়। হ্যাঁ, ওই মামলার কি কোনো হ্যাঁ। আপডেট জানেন যে তারপর আসলে কি হলো? উপদেষ্টাও কি এখনো হত্যা মামলার আসামি হয়ে আছেন কিনা জানেন কি? না, আমি জানি না। আমি তবে একটা জিনিস আমাদেরকে বারবার নিশ্চিত করা হয়েছে, আমি যখন কথা বলছিলাম, আমাকে ইভেন অ্যাটর্নি জেনারেল প্রকাশ্যেই বলেছেন যে এইসব মামলা নিয়ে আপনারা কোনো চিন্তাই করবেন না, কারণ এগুলোর তদন্ত ছাড়া কারো বিরুদ্ধেই কোনো ব্যবস্থা নেওয়া হবে না, গ্রেপ্তার করাও হবে না, গ্রেপ্তারি আচ্ছা, পরোয়ানা জারি করাও হবে এখানে না। একটু জানতে এবং চাই তাহলে এবং যাদেরকে আমি ধরা হচ্ছে না, বা ধরা হয়েছে তাদেরকে কেন ধরা হয়েছে, যাদেরকে ধরা হয় নাই বা আপনাদের মতো তাদেরকে কেন ধরা হচ্ছে না, আবার যাদেরকে কাউকে ধরে ছেড়ে দেওয়া হয়েছে, আমি মুন্নি সাহার কথা বলছি, তিনি গ্রেপ্তার হলেন কারণ বাজারের ওই ঘটনার পরে, থানায় নেওয়ার পরে শুনলাম যে তিনি অসুস্থ বোধ করছেন, তাকে ছেড়ে দেওয়া হলো। মানে অসুস্থ তো অনেকেই বোধ করছেন এখন, যারা আসলে জেলখানায় আছেন, জামিন পর্যন্ত হচ্ছে না। এর পেছনে কি কোনো কারণ জানতে পারছেন, যেহেতু আপনি সবার সাথে কথা বলেন? না, এখন ব্যাপারটা হচ্ছে কি, সরকারের আনঅফিসিয়াল বক্তব্য হচ্ছে যে তারা চাচ্ছে যত কম সংখ্যক মানুষকে গ্রেপ্তার করা যায় এবং প্রকৃতপক্ষে যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করাটাই হচ্ছে উদ্দেশ্য। এখন সঙ্গত কারণে আপনি প্রশ্ন করতে পারেন যে সাংবাদিকদেরকে তাহলে গ্রেপ্তার করা হলো কেন? তো তারা বলছে যে আমরা তো একজন সাংবাদিককেও তাদের অফিসে গিয়ে ধরে নিয়ে আসিনি,
বা তাদের বাসায় পুলিশ পাঠিয়ে হামলা করে ধরে নিয়ে আসা হয়নি। তো তাহলে কেন গ্রেপ্তার করা হয়েছে? যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা কোনো একটা অসৎ উদ্দেশ্যে পালাচ্ছিলেন অথবা কোথাও চলে যাচ্ছিলেন, বা মনে হচ্ছিল যে তাদের কোনো অসৎ উদ্দেশ্য আছে, সেই জন্য তাদেরকে ওইভাবে আটক করা হয়েছে এবং পরবর্তীকালে তাদেরকে গ্রেপ্তার দেখানো বা অন্যান্য মামলার আসামি করা হয়েছে। কিন্তু বাড়ি থেকে তো কাউকে ডেকে নিয়ে বা ধরে নিয়ে যাওয়া হয়নি। মানে এখন আর আপনারা মুন্নি বাসায় সাহার থাকলে কথা আপনার বা নিরাপদ। অ্যাপারেন্টলি যদি দেশ ছাড়তে চান এখন তাহলে? না, এটা আবার অন্য আলোচনা। বাসায় থাকলে নিরাপদ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশ বা সরকার আমাকে বাসা থেকে ধরে নিয়ে যাবে না। বা বাসা কেন, আমি যদি রাস্তায় আমি যে অফিসেও যাই, অফিস থেকেও ধরবে না বা কোথাও কিছু করবে না। কিন্তু ভয় তো আসলে অন্য জায়গায়। ভয়টা হচ্ছে বাংলাদেশে যে মব মব লিঞ্চিং এর সংস্কৃতি যেটি শুরু হয়েছে, সেখানে তো আর কোনো তারা সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টারা প্রতিনিয়তই বলে যাচ্ছেন, পুলিশের আইজিপি বলছেন, অন্যান্য যারা দায়িত্বশীল আছেন সকলেই বলছেন যে কোনো মব এগুলো সহ্য করা হবে না। কিন্তু তারপরেও তো দেখেন আজকের বাংলাদেশে, আজকে ঢাকা শহরে একজন অভিনেতাকে, সিদ্দিক বোধহয় নাম তার, তাকে রাস্তার মধ্যে ধরে টানা হেঁচড়া করে মারধর করে যে পরিমাণ হেনস্থা করা হলো, এটি তো নজিরবিহীন ঘটনা। মানে নজিরবিহীনের মাত্রা প্রতিদিন ছাড়িয়ে যাচ্ছে। একদিন একটা ঘটনা ঘটে, পরের দিন দেখি যে ওটার চেয়ে ভয়াবহ ঘটনা ঘটলো। তো ফলে এখন আপনি পুলিশের আইনের চোখে আপনি নিরাপদ, কিন্তু মবের চোখে তো আপনি নিরাপদ না। এবং মবের বিচার করার জন্য তো তাদের কোনো আদালত লাগে না, অভিযোগ লাগে না। তারা মনে করে যে আপনি ফ্যাসিস্টের দোষর। আপনি আসলেই দোষর কিনা, এই যে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের মধ্যে কতজন আসলে প্রকৃতপক্ষে দোষর, কতজন প্রকৃতপক্ষে দালাল, বা যদি ধরেন সাংবাদিকদের, আমি অন্য আইনজীবী কি বলে রাজনীতিবিদ বা ব্যবসায়ী অন্যদের কথা আমি বলবো না, সাংবাদিকদের কথাই যদি ধরেন, যে সাংবাদিক এখন পর্যন্ত বোধহয় 100-150 মতো সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। তার মধ্যে প্রায় 50-60 জনের ব্যাংক অ্যাকাউন্ট তলব করা হয়েছে, অনেকের অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। 150 শতাধিক বা 200-র কাছাকাছি সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। তো এইগুলো করে না, এবং সরকার যা প্রফেসর ইউনূসের সরকার দায়িত্ব নিলেন 8 আগস্টের, 9 তারিখেই বোধহয় জাতীয় প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে একটা চিঠি দেওয়া হলো, এবং চিঠি দিয়ে বলা হলো যে তখনকার প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক থেকে শুরু করে আরো অনেকের নাম, তার মধ্যে আমার নামও আছে, যে এরা ফ্যাসিস্টের দোষর, এদেরকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার করতে হবে। এখন এটা তারা কিসের ভিত্তিতে এই রায়টা দিল যে এরা ফ্যাসিস্টের দোষর? ফ্যাসিস্টের দোষর হওয়ার জন্য তো কিছু না কিছু ক্রাইটেরিয়া লাগবে। হ্যাঁ, ফ্যাসিস্টের দোষর কেউ ছিল না সেটা আমি বলছি না, নিশ্চয়ই সকল ফ্যাসিস্টের, সকল স্বৈরাচারের অথবা সকল সরকারের, ফেরেস্তা সরকারেরও দোষর থাকে, দোষর ছাড়া তো কেউ চলতে পারে না। এখন আপনি যাকে ফ্যাসিস্ট বলবেন তার দোষর যারা, তারা ফ্যাসিস্টের দোষর। আপনি যাকে ফেরেস্তা মনে করবেন তারা ফেরেস্তার দোষর। সো দোষর হওয়ার জন্য যদি কোনো শাস্তি হয়, সেটা তো একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হবে। যেমন ধরেন এই সরকার, বর্তমান প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, এই সরকার ক্ষমতায় এসে কিন্তু প্রায় 30 জনেরও বেশি সাংবাদিককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে বসিয়েছেন। তারা সাংবাদিক ছিলেন, কিন্তু এখন তারা কেউ ওয়াশিংটনে প্রেস মিনিস্টার, কেউ লন্ডনে প্রেস মিনিস্টার, কেউ দিল্লিতে প্রেস মিনিস্টার, কেউ কলকাতায় উপ প্রেস মিনিস্টার, কেউ পিআইবির ডিজি, কেউ অমুক জায়গার এটা, কেউ অমুক কমিশনের সদস্য। তো এগুলো কি তারা দোষর না সরকারের? এখন পরবর্তীকালে যদি কোনোদিন সরকার পরিবর্তন হয়, তখন কি এদেরকে ধরে ধরে জেলে ভরা হবে এবং মামলা দেওয়া হবে যে তোমরা অমুক সরকারের দোষর ছিলা বলে? আমি তো মনে করি যে এটা একটা দায়িত্ব, এবং তারা সেই দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনে যদি তাদের অক্ষমতা থাকে, ব্যর্থতা থাকে, অথবা অযোগ্যতা থাকে, মানে অযোগ্যতা থাকে বলতে আমি বুঝাচ্ছি যে লোকটা অযোগ্য, তারপরে তাকে সেরকম একটা দায়িত্ব দেওয়া হয়েছে শুধুমাত্র তার দলীয় আনুগত্যের কারণে, সেক্ষেত্রে তাকে আপনি শাস্তি দিতে পারেন, মামলা দিতে পারেন। কিন্তু মানে দোষর একটা হবার লোক, কারণে শাস্তি দেবার কিছু নাই, এটা তো স্পষ্ট। আমি একটু আপনার এরকম কোনো আইন তো নাই। নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ, ফ্যাসিস্টের দোষর বলতে কোনো অপরাধ আসলে পেনাল করে সংজ্ঞায়িত নাই। আমি একটু আপনার কাছে এটা শুনি যে আপনার কাছে গত মানে অনুষ্ঠানে যখন আপনার সাথে কথা হচ্ছিল, তখন আমি এই প্রশ্নটা জিজ্ঞাসা করেছিলাম যে তথ্য মন্ত্রণালয় থেকে বলেছিলেন তৎকালীন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যে যারা হয়রানির শিকার হচ্ছে সাংবাদিকরা, তাদের তথ্য মন্ত্রণালয়কে অবগত করতে এবং তারা ব্যবস্থা নেবেন। আপনি বলেছিলেন আপনি একটা ইমেইলও করেছেন, আপনার ডিটেলস জানিয়ে করেছেন। তখন পর্যন্ত সেটার কোনো আপডেট ছিল না। এরপরে কি কিছু হয়েছে? এরপরে প্রায় 2-3 মাস পরে আমি একবার যোগাযোগ করেছিলাম, কিন্তু দেখা গেল যে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তখন যিনি পিআইও ছিলেন তিনি নাই, পরবর্তীকালে যিনি উপদেষ্টা ছিলেন নাহিদ ইসলাম তিনিও নাই, ওইটার দায়িত্বে যিনি ছিলেন তিনি নাই। মানে সব বদল হয়ে গেছে। এবং সরকারি ক্ষেত্রে যেটা হয় যে ও আচ্ছা তাই নাকি, একটু দেখতে হবে খুঁজে, এরকম। এবং আমি ওইটার ব্যাপারে যে খুব আশাবাদী তা না, ওইটা দিয়ে আসলে কিছু হবে না। কারণ হচ্ছে কারো যে কি কিছু ওইটা একটা হয়েছে সরকারি আপনার সাংবাদিক প্রসিডিওর। বন্ধুরা যারা আসলে এরকম মামলার আছেন, না আসামি না, হয়েছে? কারো কাছেই কোনো মেইলের জবাব আসেনি, কাউকেই বলা হয়নি যে আপনাকে মামলার আসামি করা হয়েছে, এটা ভুল হয়েছে এবং আপনার নাম বাদ দেওয়া হবে, এটা না। এটা শুধু পুলিশের তরফ থেকে বা আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টার তরফ থেকে বারবার বলা হয়েছে যে যারা নিরপরাধ, যাদের হত্যাকাণ্ডের সঙ্গে বা কোনো অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা নেই, তাদেরকে
আসামি করা হবে না বা তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে না। এটা সরকারের তরফ থেকে বলছে এবং আমরা সেই কথাটা বিশ্বাস করার চেষ্টা করি। জি। আমি একটু এবারে আসলে সাংবাদিকতার বর্তমান অবস্থা কি আপনি বলছিলেন যে আপনার ভাই, বন্ধু বা ছাত্ররা এখন সাংবাদিকতায় অ্যাক্টিভ আছেন। এখন কি অবস্থা সেটা আমি একটু জানতে চাই। একটা ফেসবুক স্ট্যাটাস বেশ সাংবাদিক মহলে আলোচিত হয়েছে। আপনার ফেসবুকেও দেখছিলাম যে আপনিও সেই পোস্টটা দিয়েছেন। সাব্বির খান তার একটি পর্যবেক্ষণ। তিনি লিখছেন, বাংলাদেশে এখন সাংবাদিকতা করে কারা? দর্শকদের জন্য একটু প্রথম অংশটুকু শুধু পড়তে চাই। 5 আগস্টের পরে সারা দেশে প্রায় 1000-এর বেশি সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে, বেসরকারি টিভি পত্রিকা দখল করা হয়েছে, মিডিয়াগুলোর বিভিন্ন পর্যায়ের স্বনামধন্য ও উঠতি সাংবাদিকদের চাকরিচ্যুত করা হয়েছে, 327 জন সাংবাদিকের নামে হত্যাসহ অন্যান্য মামলা দেওয়া হয়েছে, সারা দেশে বিভিন্ন সময় 31 জন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে, 4 দফায় 168 জনের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে, জাতীয় প্রেস ক্লাব সহ সারা দেশে প্রেস ক্লাব থেকে 92 জন সাংবাদিককে বহিষ্কার ও সদস্যপদ স্থগিত করা হয়েছে, ব্যাংক হিসাব তলবের নামে 47 জন সাংবাদিককে হয়রানি করা হচ্ছে, শতাধিক সাংবাদিককে বিদেশ সফরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, অনেকের ব্যাংক হিসাব জব্দ করে রাখা হয়েছে। জুলাই আগস্ট আন্দোলন ও পরবর্তীতে 8 জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। তিনি আসলে শেষে যেই জায়গাটি আমি যেতে চাই, অনেক বড় হয়ে যাচ্ছে। প্রশ্ন হলো, এই চাকরিচ্যুত সাংবাদিকদের শূন্যস্থান পূরণ করছে কে ও কারা? আপনার কাছে আসলে এই প্রশ্নটা জানতে চাই। আপনার ভাই, বন্ধু এবং ছাত্ররা সাংবাদিকতায় আছে, আপনিও বলছিলেন। অনেক সাংবাদিক আসলে তো চাকরিচ্যুত, এই সংখ্যাটা উনিও একটা সংখ্যা বলছেন, একটা সংখ্যা আমরাও জানি। এই জায়গাটা আসলে কারা পূরণ করেছে? আহ এই জায়গাটা পূরণ করেছে অপেক্ষাকৃত কম অভিজ্ঞতা সম্পন্ন, কম যোগ্যতা সম্পন্ন সাংবাদিকরা। তারা সাংবাদিকই, কিন্তু হয় কি, আমি একটু অন্যভাবে বলি জিনিসটা, যে 5ই আগস্টের পরে আজকে পর্যন্ত বাংলাদেশের সরকারের বিভিন্ন যে ব্যর্থতা, আইন শৃঙ্খলা অবনতির থেকে শুরু করে, যখনই আপনি সরকারকে প্রশ্ন করবেন, তারা বলবে আমাদের পুলিশটা এখনো উঠে দাঁড়াতে পারেনি। কেন পারেনি? কারণ ওই সময় হামলা হয়েছে, মামলা হয়েছে, অনেক পুলিশ হত্যা হয়েছে, অনেকে চাকরিচ্যুত হয়েছে, অনেকে বিদেশে চলে গেছে, অনেকে নানা রকম ঝামেলা হয়েছে। তার মানে পুলিশের টপ অর্ডার পুরোপুরি ধসে গেছে। তো ধসে যাওয়ার কারণে যেটি হয়েছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, পুলিশের পেশাগত মান অনেক নিচে নেমে গেছে। সাংবাদিকতার ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটেছে। সাংবাদিকরা ওইভাবে হত্যাকাণ্ডের শিকার হয়নি বা তারা সবাই পালিয়ে গেছে তা না, কিন্তু যেহেতু চাকরিচ্যুত করা হয়েছে, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে সেই জায়গায়। ফলে এক একজনের 20 বছর, 30 বছর, 25 বছরের অভিজ্ঞতা এবং সবকিছু ডিল করার যে সক্ষমতা, সেই জায়গায় যদি আপনি হঠাৎ করে এমন একজন লোককে দেন, যিনি ধরেন একটা টিভিতে, আমি জানি যে একজন টিভির সিইওর দায়িত্ব দেওয়া হয়েছে একজন রিপোর্টারকে। আচ্ছা, একজন রিপোর্টার, মানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলি যে আমি একসময় রিপোর্টিং এ কাজ করতাম, রিপোর্টার থেকে চিফ রিপোর্টার হয়েছি, তারপরে নিউজ এডিটর হয়েছি, নিউজ এডিটর থেকে চিফ নিউজ এডিটর হয়েছি, তারপরে হেড অফ নিউজ হয়েছি, তারপরে মানে এরকম করে করে, এবং এটা একটা দীর্ঘ প্রসেস, 20 বছর 25 বছর সময় লাগে এই ধাপগুলি অতিক্রম করে এই পর্যন্ত আসতে। সেনাবাহিনীতে একজন সেকেন্ড লেফটেন্যান্ট থেকে ঢুকে একজন মেজর জেনারেল হতে তার 30 বছর লাগে। তো এখন হঠাৎ করে মেজর জেনারেল নাই, আপনি একজন ক্যাপ্টেনকে মেজর জেনারেল করে দিলেন, সে কি ওই মেজর জেনারেলের মতো চালাতে পারবে? পারবে না। বাংলাদেশের সাংবাদিকতার ক্ষেত্রেও তাই ঘটেছে, এবং এখন যারা চালাচ্ছেন সেই ক্যাপ্টেন এবং মেজররা মেজর জেনারেলের চেয়ারে বসে সাংবাদিকতা পরিচালনা করছেন। কিন্তু এর ফলে যেটি হয়েছে, সাব্বির খানই সম্ভবত লিখেছেন বা অন্য কেউ লিখেছেন আমি জানি না, যে এখন মানুষ টেলিভিশন বিমুখ হয়েছে। এবং আগে তো বলতো যে বিটিভিতে বাতাবি লেবুর ফলন হয়, সেই খবর প্রচার করা হয়, অন্য কোনো খবর থাকে না। এখন বাংলাদেশে সবগুলোই আসলে বিটিভি। বাংলাদেশ টেলিভিশন যা খবর প্রচার করে, অন্য সব টেলিভিশনে আপনি দেখবেন অন্য কোনো খবর নেই, কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেই, কোনো ডেপথ, কোনো নিউজ নেই, কোনো একটা একটা কি বলে অনুসন্ধানী সাংবাদিকতা বলতে যেটি বোঝায়, বা একটা সমালোচনামূলক, গঠনমূলক সমালোচনা হলেও সেটি তো সমালোচনা। কিন্তু সরকার এই কাজটি কেন করলো, সেরকম কোনো সমালোচনার জায়গা নিউজের ভিতরে নাই। কিছু কিছু টক শো আছে যারা স্বাধীনভাবে কথা বলতে পারেন, ধরেন আমাদের বন্ধু মাসুদ কামাল বা এরকম 2-1 জন আছেন, তারা হয়তো জিল্লুর রহমান, তারা যেহেতু কারো চাকরি করেন না, তারা স্বাধীনভাবে কথা বলতে পারছেন, বা এখনো বলতে পারছেন, কতদিন বলতে পারবেন আমি জানি না। তো সেরকম কথা তো আওয়ামী লীগের সময়ও অনেকে বলেছে, কিন্তু তাতে তো লাভ হয়নি কোনো। বাংলাদেশের সাংবাদিকতার মান তো আর টক শোর 1-2 জন বক্তা দিয়ে পরিবর্তিত হবে না।